চীন প্রথম থেকেই আমেরিকাকে হুঁশিয়ারি দিয়ে আসছে, কারণ চীনের সঙ্গে ইরানের একটা চুক্তি রয়েছে এবং এই পথে 40% অয়েল এবং 30% এলএনজি চীনে যায়। চীন তাই ইরানের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে বাধ্য, যেহেতু একটা চুক্তি রয়েছে এবং তাদের দেশের অর্থনীতি অনেকটা এই পথের ওপর নির্ভর করে। তাহলে কি এমন ঘটে গেল যে চীনের জাহাজগুলোকে ছাড় দিয়ে দেওয়া হলো? আমি আবারও বলছি, ইরান আস্তে 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 একটা ব্রডার ডিপ্লোম্যাটিক স্পেসে ঢুকছে। মানে প্রথমে একটা ছোট খাঁচার মধ্যে ছিল, এবার আস্তে আস্তে বড়, মানে স্কুল থেকে এবার কলেজে ঢুকে গেল। ইরান এখন দেখছে অ্যাজ এ এক্সিস্টেন্সিয়াল স্ট্যাটাস, অর্থাৎ যেটাকে আমি খুব টেকনিক্যাল ভাষায় বললাম, অর্থাৎ আমার বাঁচার জন্য কি কি প্রয়োজন। আমি যদি জিজ্ঞেস করি নিজেকে যে আমার বাঁচার জন্য কি প্রয়োজন, লাইট প্রয়োজন, ফ্যান প্রয়োজন, জল প্রয়োজন, খাবার প্রয়োজন, একটা বাসস্থান প্রয়োজন, একটু রোজগারের জায়গা প্রয়োজন, তো এইগুলো তো আমাদের ন্যূনতম জিনিস। তো এই বাঁচার জন্য প্রয়োজনীয়তা যখন ইরান অ্যানালাইসিস করছে, ইরানের কাছে প্রথমেই যে দেশগুলোর সমষ্টিগতভাবে নাম উঠে আসছে, সেই দেশগুলোর প্রথম নামটা যার কাছে উঠে এসছে সেটা হলো ইন্ডিয়া। বিকজ ইরানকে দুঃখের দিনে সে সাহায্য করেছে, ইরানকে ব্রডার অ্যাঙ্গেলে সে আরো সাহায্য করতে চাইছে। পরবর্তীকালে যে নামটা তার কাছে উঠে এসছে সেটা হচ্ছে রাশিয়া। রাশিয়া কেন? রাশিয়া ইরানকে বিভিন্ন রকম ভাবে সাহায্য শুধু করছে না, রাশিয়া ইরানের গ্লোবাল স্ট্যাটাসটাকে সব জায়গায় পৌঁছে দিতে সাহায্য করছে। তৃতীয় হচ্ছে চায়না। চায়না কেন? কারণ চায়না এবং ইরানের মধ্যে যে যে সম্পর্ক আছে, বা চায়না ইরান এবং বিভিন্ন রকম ব্রডার অ্যাঙ্গেল অফ ট্রেড অ্যান্ড ইকোনমিক শিফটে যেটা চায়নার ইনক্লুশন আছে, সেইটাকে ইরান ভীষণভাবে কনসিডার করছে। আবার অ্যাজ এ হোল এই তিনটে দেশও কিন্তু ব্রিক্স এর অন্তর্গত। সো সো ব্রডার অ্যাঙ্গেল অফ দি ওয়ার্ল্ড, যদি আমি ব্রডার অ্যাঙ্গেলটা মানে বড় জানলাটা ঘরের খুলি, তাহলে আমরা দেখবো হাওয়া বাতাস যেমন আসবে, সেরকম হাওয়া বাতাসের সাথে তো ধুলোও ঢুকতে পারে। তো সেই ধুলো হাওয়া বাতাস সব আটকাতে একটা জালি লাগবে, একটা 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 ফ্রেমওয়ার্ক লাগবে, যেটা আমাদের ফিল্টার করবে সব জিনিস। সেই ফ্রেমওয়ার্কটা তৈরি করতে যে কাঠামোগুলো দিয়ে সেই ফ্রেমওয়ার্কটা বোনা হবে, সেই মানে আপনার শক্তিশালী কাঠামোগুলো, তার মধ্যে যেমন ইন্ডিয়া লাগবে, সেরকম লাগবে আপনার রাশিয়া, এবং সেরকম লাগবে চায়না। দাস চায়না ইম্পর্টেন্ট ফর ইট। একদম। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যে ডোনাল্ড ট্রাম্প, আমরা দেখলাম যে পরশু দিন যখন এই আলোচনাটা ভেস্তে গেল, তারপর গত কাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে ডোনাল্ড ট্রাম্প তিনি কিন্তু কতগুলো বন্দরকে ইরানের একেবারে পাখির চোখ করে নিয়েছেন। তিনি বলেছেন যে সেই জায়গাগুলোতে তিনি একেবারে ব্লক করে দেবেন। কোন কোন জায়গাগুলো? আমরা যদি ওপর দিক থেকে আসি তাহলে হচ্ছে খুমেইনি, তারপরে খার্গ আইল্যান্ড, তারপরে বন্দর আব্বাস, আর নিচে হচ্ছে জাস্ক। এই যে চারটে বন্দর, এই চারটে বন্দরকে তিনি ব্লকেট করে দেবেন। আমি একটু আপনার কাছ থেকে জানতে চাই যে কিভাবে এটা সম্ভব হবে। হরমুজ কি আদৌ পেরোতে পারবে আমেরিকার যুদ্ধ জাহাজগুলো? হরমুজ না পেরিয়ে কিভাবে ব্লকেট করে দেবে? এটা কিভাবে সম্ভব? এই তারিণী খুড়োর গল্প না আর শুনতে মানে ভালো লাগে না। মানে এই যে বিড়িঞ্চি বাবা সাজা, যা বলবো তা আমি বলছি, সূর্য উঠছে সূর্য উঠছে, আমি বলছি। ক্ষমতা থাকলে আপনি যে প্রশ্নটা করেছেন, সেই প্রশ্নটার বেসিক উত্তর আমেরিকান গভর্নমেন্ট আগে দিক। হরমুজ প্রণালীতে আপনারা ক্রস করবেন কি, প্রথম কথা। দ্বিতীয় কথা, হরমুজ প্রণালী অব্দি আপনি যে যাচ্ছেন, আপনার পলিটিক্যাল স্ট্যাটাস কি আপনাকে সেটা পারমিট করছে? আপনি কি হরমুজ প্রণালীর আশেপাশে এসে ক্রস করার জায়গায় এসে গিয়েছেন? আপনাকে কি বাকি দেশগুলো বলেছে হ্যাঁ আপনি যান, যা খুশি করুন, কেউ কিছু বলবে না? আমাকে বলতে পারেন, এই গ্যারান্টি গুলো দিতে পারেন কোথাও দিয়ে দেখিয়েছে বা কোথাও এরকম ঘটনা ঘটছে? যখন সেটা নেই, তাহলে মিথ্যে কথা, এই ধরনের মানে বানানো কথা বলার মানেটা কি বলুন তো? এটা করে দেবো, সেটা করে দেবো, ইরানকে এখানে শুইয়ে দেবো, সেখানে মেরে দেবো, সেখানে তাই করবো, কোথা থেকে ইরাক? আচ্ছা আমাকে একটা কথা বলুন, সৌদি আরবিয়া ওদের ওদের দখলে আছে, সো কল্ড, এটাই তো বক্তব্য। ইরাকও মোটামুটি ওদের ওদের আওতার মধ্যে আছে। তো ইরাক, সৌদি আরবিয়া, ওমান তো ছোট দেশ, এগুলোকে ব্যবহার করে যাক না হরমুজের ভিতরে, করে দেখাক না। আরে মশাই, আমি আপনি চাইলেই কি বলতে পারি যে মুখে মুখে পরোটা ভেজে দেবো? এটাও তো সোজা কথা নাকি? আপনি করুন না, করব করব, হ্যান করব, ত্যান করবো, এইসব গল্প তো অনেক হলো। এত গল্পে ভারত লুডো বিশ্বকাপ জিতে গেছে। আপনি করে তো দেখান, করে তো দেখান, না করে মুখে মুখে কথা বলে তো লাভ নেই। ডু ইট। তাহলে এখন কোথায়? তাহলে যে নিউক্লিয়ার বোঝাই করে যে আমেরিকান রণতরীগুলো স্ট্রেট অফ হরমুজের দিকে এগোচ্ছিল, সেটা কোথায় তাহলে এখন? বলুক, ওয়াশিংটন বলবে, ওয়াশিংটন ডিসি বলবে, হোয়াইট হাউস বলবে, কোথায়?
আমার কথা হচ্ছে আপনি তো কোথায় জিজ্ঞেস করছেন, আমি আপনার থেকে এক ধাপ এগিয়ে প্রশ্ন করতে চাই যে এখনো ইরান কি করে ইন্ডিপেন্ডেন্ট আছে? আমি তো ভেবেছিলাম এতক্ষণে ইরানের আপনার ইয়ের পতাকা উড়ে গেছে, ইউএসএ। কোথায় ইরান? থাকবেই না ইরান বলে কিছু। কোথায় তারা? কোন জায়গায় এসে পৌঁছলো? একটা জায়গায় স্টেশন করে কেন রাখা আছে জাহাজগুলো? কেন তারা মুভ করছে না? কেন তারা মুভ করতে ভয় পাচ্ছে? কাকে ভয় পাচ্ছে? চায়নাকে? কাকে ভয় পাচ্ছে? রাশিয়াকে? কাকে ভয় পাচ্ছে? ইরানের মাইনিং সিস্টেমকে? নাকি ইরানের এন্টায়ার যে ডিফেন্স সিস্টেমটাকে তৈরি করে রেখেছে সেটাকে, অ্যাকোয়ার্ড ডিফেন্স সিস্টেমটাকে? ইরানকে এত ভয়? জান না। শুনুন, আমি আপনাকে একটা কথা বলি, হ্যান করব ত্যান করব এই করব ওই করব, এই গল্প শুনতে 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 মাথা খারাপ হয়ে গেল। কি করলো তাতে? কি হলো তাতে? কোথায় আছে? কি করলো? কি পেয়ে গেছে? কি কি জায়গায় তারা এসে পৌঁছেছে? পৌঁছক, আগে প্রমাণ করুক না যে তারা এসে ইরানের হরমুজ প্রণালী নিজের দখলে নিয়ে নিয়েছে, তারপরেই সব ন্যারেটিভ দেবে না। আমি এর মধ্যে ইসরায়েলের ভূমিকাটা আমি একটু জানতে চাইবো যে ইসরায়েল তাহলে এখন কি করবে, কারণ ইসরায়েলের সঙ্গে ইটালির একটা চুক্তি হবার কথা ছিল। ইটালি এখন পিছিয়ে গিয়েছে, তারা ইসরায়েলের সঙ্গে চুক্তি করতে রাজি নয়, কারণ এই যুদ্ধ নিয়ে ইসরায়েলের ভাবমূর্তি গোটা বিশ্বের কাছে অনেকটা ক্ষুণ্ণ হয়েছে। তাহলে এখন ইসরায়েল কি করবে? ইসরায়েল, দেখুন, ইসরায়েল সম্বন্ধে একটা কথা বলছি। ইসরায়েলকে না আমার খুব করুণার চোখে দেখতে ইচ্ছা করছে, একটা কারণে বলছি। ইসরায়েল একটা মতবাদে বিশ্বাসী ছিল। ইসরায়েল সেই মতবাদটাকে প্রশ্রয় দিল, আমেরিকা তার ফায়দা তুললো এবং তাকে টুল করলো। ইসরায়েলে যে ক্ষয়ক্ষতিটা হয়েছে, সেই ক্ষয়ক্ষতির মাসুল বা সেই ক্ষয়ক্ষতির ইভ্যালুয়েশন বা সেই ক্ষয়ক্ষতির যে ওজনটা আছে সেটা তো ইসরায়েলকেই বহন করতে হচ্ছে, তাই নয় কি? আজকের ডেটে দাঁড়িয়ে ইসরায়েল এত খারাপ অবস্থা যে ইসরায়েলকে তোমরা নেগোসিয়েশনের অংশ হিসাবেও নিলে না। কেন নিলে না? কেন ইসরায়েলি কোনো রিপ্রেজেন্টেটিভ ছিল না? আচ্ছা, যুদ্ধটা, আমাকে একটা কথা বলুন, যুদ্ধটা প্রাইমারিলি কার কার মধ্যে ছিল? আমেরিকা ইরানের মধ্যে ছিল, নয় তো? ইসরায়েল ইরানের মধ্যে ছিল না। ইসরায়েল কেন থাকলো না ডিসকাশনের মধ্যে? কেন ইসরায়েলকে ডাকা হলো না? কেন ইসরায়েলের পয়েন্টারগুলোকে নিয়ে এখন অব্দি মিডিয়া জানতে পারলো না? তাহলে কি ইসরায়েলকে এতটাই সাইড লাইন করলো আমেরিকা? ইসরায়েল সেটাও ভাবা উচিত। ইসরায়েলও কিন্তু প্রচুর হারিয়েছে ম্যাডাম, প্রচুর কিছু হারিয়েছে ইসরায়েল। ইসরায়েলকে ঠকানো হলো, একদিক থেকে ইসরায়েলকে ভীষণভাবে ঠকানো হলো। তাহলে এবার ইসরায়েল কি করবে? তারা কি আমেরিকার পথ ধরবে? কারণ কিয়ার স্টারমার স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, তারা যদি এবার আবার যুদ্ধ শুরু হয় তাতে আমেরিকার সঙ্গে নেই, এবং তারা ব্লকেডের পথেও তারা না করে দিয়েছিল ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি। ফ্রান্স নিজের অবস্থান জানিয়েছে, অন্যান্য দেশগুলো ইউরোপীয় ইউনিয়নে তারাও নিজের অবস্থান জানিয়েছে। তাহলে এবার ইসরায়েল কি করবে?